প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলকেই আমার অনলাইন ক্লাসে স্বাগতম। শুভ সকাল। সকলেই ভালো আছো এবং আছেন, সুস্থ আছেন, ঘরে আছেন। আজকের এই দিনে আমাদের সমানতার বলা যায় প্রায় শেষ ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস কিন্তু এরকমই যে আণবিক সংকেত দেয়া থাকবে, তোমাকে বলতে হবে কয়টা সমানু সম্ভব হয়। আমরা এতদিন ধরে যে জিনিসগুলো শিখেছি, আজকে কিন্তু সমানতার সপ্তম ক্লাস। এই সপ্তম ক্লাস বলতে চাচ্ছি আমি অনেকটা সমানতার আমাদের শেষ ক্লাস। এখানে আমি যে কথাটা বলছি যে আমাদের আজকের ক্লাসে কিন্তু আণবিক সংকেত দেয়া থাকবে, আমাদের আণবিক সংকেত দেয়া থাকবে, সমানুর সংখ্যা লিখতে হবে এবং কয়টা সমানু হতে পারে, কি কি সমানু হতে পারে সেটা আমরা লিখব। আমার ক্লাসে আমি স্বর্ণাকে পেয়েছি, নুরুজ্জামানকে দেখতে পাচ্ছি। আমার ক্লাসে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ। আমি আজকের ক্লাসটার গুরুত্ব অনেকটাই দিচ্ছি। যাক, তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো, আমি সেই কামনা করেই আমরা আমাদের জায়গায় চলে যাচ্ছি। দেখো, আমরা সর্বশেষ পড়েছিলাম কিন্তু আলোক সমানতা। আলোক সমানতার ক্ষেত্রে কি কায়রাল কার্বনের কথা বলেছিলাম, দর্পণ প্রতিবিম্বর কথা বলেছিলাম, তোমাদের মনে ছিল। তারপরে দেখো আমরা মেসোযৌগ পড়েছি, আমরা এনানসিওমার বা এন্টিমার পড়েছিলাম, আমরা রেসিমিক মিশ্রণ পড়েছিলাম, সমমোলার মিশ্রণ কাকে বলে সেটিও আমরা দেখেছি। আমাদের একটা বাকি ছিল, সেটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার, আমাদের ডায়াস্টেরিওমারের বর্ণনা ব্যাখ্যা যদিও খুব বেশি না, তারপরও আমরা একটা জেনে রাখি। দেখো, ডায়াস্টেরিওমার কি? ডায়াস্টেরিওমার থাকবে সেই যৌগ যেখানে দুইটা অপ্রতিসম কার্বন থাকবে, তবে অবশ্যই তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি মনে হয় তোমাদের বোঝাতে পারলাম যে ডায়াস্টেরিওমার হবে কিন্তু তারাই যাদের দুইটা অপ্রতিসম কার্বন থাকতে হবে। দুইটা অপ্রতিসম কার্বন থাকবে, কিন্তু তারা অবশ্যই একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না। তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ঘোরায়, তাদেরকে ডায়াস্টেরিওমার বলে। তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ঘোরাবে, তবেই তাদেরকে কিন্তু আমরা ডায়াস্টেরিওমার বলতে পারবো। দেখো, এখানে টার্টারিক অ্যাসিড, আমরা টার্টারিক অ্যাসিডকে চিনি, তেঁতুলে থাকে। হ্যাঁ তিশা, দেখো টার্টারিক অ্যাসিডকে ডায়াস্টেরিওমার বলা যাবে না, কারণ তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। তারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। হ্যাঁ তিশা, আমার ক্লাসে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। আমি গতদিনও বলেছিলাম আমাদের কিন্তু হয়তো সমানতার শেষ ক্লাস হতে যাচ্ছে এটা। আর আমরা সবচাইতে বড় কথা, অবজেক্টিভে যে প্রশ্নটা আছে যে এই সংকেতটা দেওয়া থাকে, এখান থেকে কয়টা সমানু সম্ভব, ওর কয়টা সমানু সম্ভব। আমাদের যে অ্যাডমিশন টেস্টে থাকে কি কি সমানু সম্ভব দেখতে হবে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এই ধরনের প্রশ্ন আছে, আর মেডিকেলে অবজেক্টিভ কয়টা কি এরকম থাকে। দেখো, আমি আরও তোমাদের বলি যে টার্টারিক অ্যাসিডে ডায়াস্টেরিওমার বলা যাবে না, কারণ একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে। তারা একটি তলকে ডান দিকে ঘোরালে অপর তলটিকে বাম দিকে ঘোরায়, কিন্তু ডায়াস্টেরিওমারকে একই দিকে ঘোরাতে হয়। ডায়াস্টেরিওমারকে একই দিকে ঘোরাতে হয়। তাহলে আমি আবার বলি, দেখো, যেখানে দুইটা অপ্রতিসম কার্বন থাকবে এবং একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না, তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ঘোরাবে। দেখো বৈশিষ্ট্য, ডায়াস্টেরিওমারের বৈশিষ্ট্য দেখো, ডায়াস্টেরিওমার তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় ঘোরায়। ডায়াস্টেরিওমার তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় ঘোরায়। তাহলে এটা বুঝতে পারছো মনে হয় যে ডায়াস্টেরিওমার তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় ঘোরায়। তারপরে দেখো, পরেরটা আছে ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ তৈরি করে না।
ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ তৈরি করে না। আমরা রেসিমিক মিশ্রণ কাকে বলে গতদিন কিন্তু দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা? হ্যাঁ খালিদ, ঠিক আছে, তোমাকে দেখছি। আর এই সাগর হোসেন, এটা অবশ্যই আমি বুঝতে পারছি না। যাক, দেখো দেখো ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ আমরা দেখেছিলাম কি একটা ডি গঠন, আমরা আলোক সমান একটা ডি আর একটা এল হয়, একটা ডেক্সট্রা রোটেটরি ডাইন ঘূর্ণি, একটা তোমার লেবো রোটেটরি যেটাকে বাম ঘূর্ণি বলা হয়। ডি আর এল এর একত্রিত গঠনকে কিন্তু আমরা ডিএল গঠন বলি। তাদের যে সমমোলার মিশ্রণকে বলেছিলাম কি, এটা যদি ডাইন দিকে যত ডিগ্রি কোণে করে, এটা বাম দিকে তত ডিগ্রি, একজন আর একজনকে প্রশমিত করে যে মিশ্রণটা সমমোলার মিশ্রণ। তাহলে তাদের মধ্যে রেসিমিক মিশ্রণ, দেখো ডায়াস্টেরিওমারের সমমোলার মিশ্রণ রেসিমিক তৈরি করে না। তারপরে দেখো ডায়াস্টেরিওমার আলোক সক্রিয় হয়, ডায়াস্টেরিওমার আলোক সক্রিয় হয়। তাহলে তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা পেয়ে গেছি। এখন দেখো উদাহরণ হিসাবে যদি আমরা দেখি 3-ক্লোরোবিউটানল 2, 3-ক্লোরোবিউটানল 2, দেখো 3-ক্লোরোবিউটানল 2 এর ভিতরে 4টা গঠন দেখাবো আমরা, 1, 2, 3, 4। তার ভিতরে 1 আর 2 তোমরা দেখবা ডায়াস্টেরিওমার, 3 আর 4 ডায়াস্টেরিওমার। কিন্তু তুমি কখনো কিন্তু 1-কে 3-এর ডায়াস্টেরিওমার বলতে পারবে না, 2-কে 4-এর ডায়াস্টেরিওমার বলতে পারবে না। প্রিয় শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। যদি আমার কথা বুঝতে সমস্যা হয়, যদি আমার স্ক্রিন দেখতে তোমাদের সমস্যা হয়, তাহলে এখন একটু জানিয়ে দাও। যদি সমস্যা না থাকে, নুরুজ্জামান তোমরা ক্লিয়ার আছো কিনা? খালিদ আমাকে একটু লিখে জানাও। দেখো আমি এখানে দেখছি 3-ক্লোরোবিউটানল 2, যার 1 এবং 2 হবে ডায়াস্টেরিওমার, 3 এবং 4 হবে ডায়াস্টেরিওমার। আমরা ডায়াস্টেরিওমার কাকে বলে তা কিন্তু বুঝেছি, যে যার দেখো যেখানে 2টা কাইরাল কার্বন থাকতে হবে, কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে না এরকম, একে অপরের দর্পণ প্রতিবিম্ব হবে না, একই দিকে ঘুরবে এরকম। দেখো এইটা আর এইটা, এরকে আমরা ডায়াস্টেরিওমার বলবো। 1 আর 2-কে ডায়াস্টেরিওমার বলবো, 3 আর 4-কে ডায়াস্টেরিওমার বলবো। দেখো এখানে আমি কেন বলছি একটু ভালো করে দেখে নিও। উপরেরটা কিন্তু ডান দিকে ঘোরাবে, উপরেরটা ডান দিকে ঘোরাবে, আর নিচেরটা কিন্তু নিচের কার্বনটা দেখো বাম দিকে ঘোরাবে। তাহলে এইটা যেদিকে ঘোরাচ্ছে এটা কিন্তু সেই দিকে ঘোরাচ্ছে, দেখো এরকম ঘোরাচ্ছে বলে কিন্তু আমার এটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো এইটা ঘোরালে এটা তৈরি হচ্ছে, আর এইটা ঘোরালে এইটি তৈরি হচ্ছে। এই জন্য এইটাকে আর এইটাকে আমরা, দেখো তুমি আলোতে দেখলে কোনটা দেখতে পাচ্ছ। এখন এই জন্য দেখো এখানে আমরা কেন ডায়াস্টেরিওমার বলছি, এইটা আর এইটা, এই দুটো দেখো, এটাকে যদি তুমি এই দিকে ঘোরাও তাহলে এইটা পাচ্ছ, আর এটাকে যদি এই দিকে ঘোরাও তাহলে কিন্তু এইটা পাচ্ছ। এটাকে এই দিকে ঘোরাচ্ছ, এটাকে কিন্তু এই দিকে ঘোরাচ্ছ, এটাকে তুমি ঘোরাচ্ছ এই দিকে, আর এটাকে ঘোরাচ্ছ এই দিকে। তাহলে এবার তুমি একটা খেয়াল করে দেখো, তারপরে কাকে ডায়াস্টেরিওমার বলতে পারি, কাকে বলতে পারি না। দেখো এদের ডায়াস্টেরিওমার কোনটি, আমাদের 4টা। দেখো 1 ও 2 ডায়াস্টেরিওমার হতে পারে না, আমাদের কথা দেখো। তাহলে 1 আর 2 কিন্তু ছিল দর্পণ প্রতিবিম্ব, 1 এবং 2 কিন্তু ছিল দর্পণ প্রতিবিম্ব। যারা দর্পণ প্রতিবিম্ব হবে তারা কিন্তু ডায়াস্টেরিওমার হবে না। এই জন্য 1 আর 3 কিন্তু ডায়াস্টেরিওমার হচ্ছিল, আর 3 আর তোমার 2 আর 4 কিন্তু ডায়াস্টেরিওমার হচ্ছিল। আমি আবার পিছনে ফিরে যাই। দেখো এখানে এইটাকে আয়নাতে দেখলে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। দেখো হাইড্রোজেনের নাক বরাবর আছে, ওই নাক বরাবর আছে, কিন্তু এইটাকে আর এইটাকে তুমি খেয়াল করো, এইটা আর এইটা 1 আর 3 কিন্তু ডায়াস্টেরিওমার, 2 আর 4 কিন্তু ডায়াস্টেরিওমার, 2 আর 4 ডায়াস্টেরিওমার, কিন্তু 1 আর 3 এরা কিন্তু আলোক সমান না, এরা কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়। 2 আর 3 4 এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব নয়। কিন্তু একটা জিনিস দেখো, 1 আর 2 এরা কিন্তু দর্পণ প্রতিবিম্ব। এটাকে আলোতে দেখালে এটা দেখাতে পারে, আয়নাতে দেখালে এটা দেখাতে পারে। আমার মনে হয় এখানে 2টা কাইরাল কার্বন আছে, দেখো একটা আর একটা, এই 2টো কাইরাল কার্বন, সবকটাতে 2টা কাইরাল কার্বন আছে। তাহলে আমাদের সত্য ছিল কি, ডায়াস্টেরিওমার তল সমবর্তিত আলোর তলকে একই দিকে ভিন্ন ভিন্ন মাত্রায় ঘোরায়।
একই দিকে ঘোরালে মাত্রাটা ভিন্ন থাকে। ডায়াস্ট্রোমের সমমোলার মিশ্রণ রেসিমিক মিশ্রণ তৈরি করে না, ডায়াস্ট্রোমের আলোক সক্রিয় হয়। দেখো তাহলে এইটা আর 2 আর 3 এইটা। দেখো এখানে 1 2 ডায়াস্ট্রোমার হতে পারে না, কারণ ডায়াস্ট্রোমারের সত্য ছিল এরা দর্পণ প্রতিবিম্ব হতে পারে না, কিন্তু এরা একে অপরের দর্পণ প্রতিবিম্ব, এই জন্য হয় না। আবার দেখো 1 ঘোরায় ডান দিকে এবং 2কে ঘোরায় বাম দিকে, এদের ঘূর্ণনের দিক ভিন্ন, কিন্তু আমাদের কথা ছিল এদের ঘূর্ণনের দিক হবে একই। আমাদের কথা ছিল এদের ঘূর্ণনের দিক হবে একই। দেখো আমি কি বললাম, 1 আর 2 ডায়াস্ট্রোমার হতে পারে না, যে 4টি আমরা দেখালাম। কারণ কি, এরা সত্য ছিল দর্পণ প্রতিবিম্ব হবে না, দর্পণ প্রতিবিম্ব হতে পারে না, কিন্তু এরা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব। তাহলে আমি যুক্তিই দেখাতে পারি যে এই 2টি আমার ডায়াস্ট্রোমার হবে না। আবার দেখো, এককে ডান দিকে ঘোরাও আর 2কে বাম দিকে ঘোরাও, ঘূর্ণনের দিক ভিন্ন, কিন্তু আমাদের কথা ছিল ঘূর্ণনের দিক হবে একই এবং মাত্রাটা ভিন্ন ভিন্ন। তদ্রূপ দেখো তাহলে 3 আর 4 কে আমরা ডায়াস্ট্রোমার বলতে পারি না। 1 আর 3 কে ডায়াস্ট্রোমার বলতে পারবো, 2 আর 4 কে ডায়াস্ট্রোমার বলতে পারবো। 1 আর 3 দুটি ডান ঘূর্ণি এবং দর্পণ প্রতিবিম্ব নয়। 1 আর 3 দুটি ডান ঘূর্ণি, কি করে দেখো, 1 এইটা এদিকে ঘোরাও, এটাকে এইদিকে ঘোরাও, এটাকে এইদিকে ঘোরাও, এটাকে এইদিকে ঘোরাও। দেখো এইটাকে ডান দিকে ঘোরাও, এটাকে তোমার এই জন্য দেখো এদেরকে আমরা বলছি ডায়াস্ট্রোমার। এটার ক্ষেত্রে দেখো এটাকে এইদিকে ঘোরাও, এটাকে কিন্তু এইদিকে ঘোরাও, তাহলে এইটা আর এইটা আমার ডায়াস্ট্রোমার। আবার এই যে ঘূর্ণনটা, এটাকে এই ঘূর্ণনটা আর এই ঘূর্ণনটা একই দিকে ভিন্ন মাত্রা, এই দিকে একই দিকে ভিন্ন মাত্রা, কিন্তু এইটাতে দেখো এটাকে এইদিকে ঘোরালে এটাকে ঘোরাতে হচ্ছে এইদিকে, এটা ডান দিকে, এটা কিন্তু বাম দিকে। একই 2টা আছে দেখো তোমার, এটা ডান, এটা বাম দিকে, এটা ডান দিকে। তাহলে এই জন্য 1 আর 2 আমার ডায়াস্ট্রোমার হচ্ছে না। আবার কিন্তু 3 আর 4 আমার ডায়াস্ট্রোমার হচ্ছে না। তবে আমি বলছি 1 আর 3 ডায়াস্ট্রোমার, 2 আর 4 আমাদের ডায়াস্ট্রোমার। তাহলে দেখো আমার ব্যাখ্যাটা কিন্তু তোমাদের মনে হয় বোঝা গেছে। খালিদ, ডায়াস্ট্রোমার বোঝা গেল কিনা? খালিদ, স্বর্ণা, তিশা, আমি যে ডায়াস্ট্রোমার বোঝাচ্ছি এটা বুঝতে পারলে কিনা আমাকে একটু অ্যান্সার করো, হ্যাঁ না লিখে দাও। হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? খালিদ, হ্যালো, আমি তোমাদের কাছ থেকে একটা রেজাল্ট চাচ্ছি, কিন্তু ঝটপট জানাও। হ্যাঁ, ধন্যবাদ খালিদ। তাহলে আমি ডায়াস্ট্রোমার আর বোঝাচ্ছি না। এখন দেখো আমাদের অনেকগুলো ডায়াস্ট্রোমার দেয়া আছে। এখানে দেখো এইটা 1 এবং 2 দেওয়া আছে, 3 এবং 4 দেওয়া আছে। 1 আর 2 দেখো এখানে লেখা আছে আমার এনানসিওমার কারা, 1 আর 2 কিন্তু এনানসিওমার, 3 আর 4 এনানসিওমার। তাহলে 2টাই এনানসিওমার এখানে অবস্থান করে আছে। 1 আর 2 এনানসিওমার, আর 3 আর 4 আছে আমাদের এনানসিওমার। আবার দেখো এখানে 1 আর 3 কিন্তু আমার ডায়াস্ট্রোমার, 1 আর 3 ডায়াস্ট্রোমার, 1 আর 4 ডায়াস্ট্রোমার। তাহলে এখানে 2টা হলো, 1 আর 3 একটা হলো, 1 আর 4 একটা হলো। ঠিক, 2 দেখো 2 আর 4, 2 আর 3 আর 2 আর 4 এখানেও কিন্তু আমার হচ্ছে 2 আর 3 ডায়াস্ট্রোমার হচ্ছে কেন? দেখো এখানে এই পাশে 2টা আছে, এর ভিন্ন পাশে 2টা আছে, এর এক পাশে 2টা আছে, এর ভিন্ন পাশে 2টা আছে। এই জন্য এইটা এইটার সাথে এবং এইটা এইটার সাথে, অর্থাৎ 2 3-এর সাথে 4-এর সাথে, 1 3-এর সাথে 4-এর সাথে, এরা আমার ডায়াস্ট্রোমার হচ্ছে। কিন্তু তোমার কখনো 1 আর 2 আমার ডায়াস্ট্রোমার হচ্ছে না। তাহলে এই ডায়াস্ট্রোমার হলো কিন্তু এখানে 4টা, এখানে ডায়াস্ট্রোমার হলো কিন্তু আমার 4টা, আর তোমার এনানসিওমার হলো কিন্তু 2টা। এনানসিওমার হলো 2টা আর ডায়াস্ট্রোমার হলো আমাদের 4টা। যাক, দেখো আমরা আরো একটা ডায়াস্ট্রোমারের চিত্র দেখো এখানে দেখতে পাচ্ছি।
তোমরা এটা দেখে নিও। দেখো এইটা এবং এইটা ডায়াস্ট্রিওমার, এটার একই পাশে আছে, এটার কিন্তু ভিন্ন পাশে আছে। দেখো এটাকে তুমি যদি এই দিকে ঘোরাও, এটাকে কিন্তু এই দিকে ঘোরাচ্ছ, এটা কিন্তু একই দিকে ঘুরছে না। এখন দেখো এইটার কথা চিন্তা করো, এখানে বরমিন থেকে এই দিকে ঘোরাচ্ছ আর এটাকে এই দিকে ঘোরাতে হচ্ছে, এরকম মনে হয়। দেখো আমরা এটাকে এই দিকে যদি ঘোরাই, এটাকে ঘোরাচ্ছি, এটাকে এই দিকে ঘোরাচ্ছি আর এটাকে ঘোরাচ্ছি এই দিকে। এই যে মিথেন থেকে দেখো কোনটার থেকে কোন দিকে যাচ্ছে, এই চিন্তা করেই। যাক, ডায়াস্ট্রিওমার আমরা দেখছি না এখন। আমাদের এখনো ডায়াস্ট্রিওমারের উদাহরণ আরো কয়েকটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দেখো আমাদের এইটা এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ, আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গা এইটাই, যে তোমার জৈব যৌগের আণবিক সংকেত দেওয়া থাকবে। আণবিক সংকেত থেকে কিভাবে সমাণুর সংখ্যা লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে এখানে কয়েকটা নিয়ম লিখেছি, সবগুলো বইতে তোমরা সব নিয়মগুলো পাবে না। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সিস্টেমে ম্যানেজ করে তোমাদের জন্য এটা তৈরি করা, সেই সিস্টেমে আমাদেরকে করতে হবে। কোথাও হয়তো একটু সমস্যা থাকলেও থাকতে পারে, সেটা তোমরা একটু খেয়াল করো। দেখো তোমাকে আমরা সেই 9-10 থেকে একটা কাজ করে আছি, সমানুতা অর্থাৎ সমানুকরণ বিক্রিয়া C3H6O। হ্যাঁ তোমাকে আমি পাচ্ছি মনে হয় সানজিদা, পাচ্ছি, কিন্তু তুমি এত লেটে কেন? আমার সে দেখার যে দর্শক এখন মাত্র কয়জনে চলে আসছে কেন? এই তমা প্রেজেন্ট দিয়ে দাও। দেখো এইখানে আমি বলছি জৈব যৌগের আণবিক সংকেত দেয়া থাকলো, আমাদের সমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। আবার হাতে আছে 15 মিনিট সময়। 15 মিনিট সময় আমরা আশা করি অনেকটাই হয়ে যাবে। তমা তুমি শুনতে পাচ্ছ কিনা? দেখো জৈব যৌগের রাসায়নিক সংকেত আমাদের আণবিক সংকেত দেওয়া আছে। আণবিক সংকেত থেকে আমাদের কিন্তু সমাণুর সংখ্যা নির্ণয় করতে হবে। আমি যেটা বলছিলাম, দেখো আমাদের C3H6O একটা আণবিক সংকেত দেওয়া আছে, যেখান থেকে আমরা দুইটা সমাণু পেয়েছি, একটা অ্যালডিহাইড একটা কিটোন। তোমরা আরও একটা জিনিস পেয়েছো, দেখো আমাদের যেমন NH4 CNO এই একটা যৌগ ছিল অ্যামোনিয়াম সায়ানেট, সেইখান থেকে সমানুকরণ বিক্রিয়ায় আমাদের তৈরি হয়েছিল NH2 বন্ড NH2। হ্যাঁ, সাজিন নামে আমি কাউকে দেখছি। দেখো এখন এই যে একটা আণবিক সংকেত ছিল একটা C2H6O, তোমরা জানো C2H6O থেকে একটা আমার ডাইমিথাইল ইথার তৈরি হয়েছিল আর একটা ইথানল তৈরি হয়েছিল। তোমরা অনেকেই জানো, কারণ ক্লাস 8 থেকে সমানুকরণ বিক্রিয়া দেখে আসছো, 9-10-এ দেখেছো, এখনো দেখছো, অর্থাৎ এটা আমরা বলতে পারবো। দেখো তাহলে আমি সেই নিয়মটার প্রথমটাই দেখো আমাদের কি লেখা আছে, আণবিক সংকেত থাকলে গাঠনিক সমানুতা হবে। প্রথম যে কথাটা তোমরা লিখে নিতে পারো, তোমরা এক একটা করে লিখে নিতে পারো, তাহলে বেশি উপকার হবে। আণবিক সংকেত থাকলে আমরা প্রথমত খেয়াল করব আমাদের হবে গাঠনিক সমানুতা। পরবর্তীতে দেখো দ্বিবন্ধন দেখা গেলে, যদি দ্বিবন্ধন দেখা যায়, মানে দ্বিবন্ধন একটা যৌগ আছে যেমন CH3, তারপরে তোমার CH ডাবল বন্ড CH3। প্রিয় শিক্ষার্থী, দেখো আমার একজন ভালো বন্ধু আজকে আমার ক্লাসে আছে, ও খুলনাতে আছে, ও একটা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকরি করে। এখন অনেকটা ঘরের মধ্যেই শুয়ে আছে জ্বর নিয়ে, এই জন্য আমাদের ক্লাসেও ঢুকে আছে। তোমরা অনেকেই চেনো, অনেকের সাথে বলেছি, অনেককে দেখেছো তাকে। যাক, আমাদের ক্লাসে ওই স্যারকে থাকার জন্য ধন্যবাদ। দেখো তাহলে আমরা বলছি কি, দ্বিবন্ধন দেখা গেলে আমাদের জ্যামিতিক সমানুতা হবে। এখন দ্বিবন্ধন দেখা মানে কি, তোমার লেখা আছে মনে করো CH ডাবল বন্ড CH3 এরকম। যদি এরকম থাকে তাকে আমরা লিখবো একটা সিস সমাণু আর একটা ট্রান্স সমাণু।
দেখো, যদি পরবর্তীতে দ্বিবন্ধন থাকে, মানে আমরা আসলে দেখতে পাচ্ছি না দ্বিবন্ধন আছে কিনা, এরকম যদি হয় তাহলে গাঠনিক সমানতা হবে একটা, আর একটা হবে জ্যামিতিক সমানতা। দ্বিবন্ধন থাকলে একটা গাঠনিক সমানতা দেখবো আর একটা জ্যামিতিক সমানতা দেখবো। এখন দেখো, যদি অপ্রতিসম কার্বন থাকে তাহলে আমরা আলোক সমানতা হবে, এবং সেখানে সমাণু সংখ্যা হবে দুইটা, যার একটা হবে ডি, অপরটি হবে এল। আবার বলি, অপ্রতিসম মানে কিন্তু ছিল আমাদের সেই কাইরাল কার্বন। অপ্রতিসম কার্বন থাকলে আলোক সমানতা হবে এবং সমাণুর সংখ্যা হবে দুইটা। পরবর্তীতে দেখো, আমাদের সমানতা লেখার নিয়ম, গাঠনিক সমানতা লেখার সময় প্রথমে তাদের সমগোত্রীয় শ্রেণী নির্ণয় করতে হবে। গাঠনিক সমানতা নির্ণয় করার সময় প্রথমে তাদের সমগোত্রীয় শ্রেণী নির্ণয় করব। তারপর দেখো, কার্বন শিকড়টা নির্ণয় করতে হবে। কার্বন শিকড়টা কেমন হবে এটা নির্ণয় করতে হবে। কার্যকারীমূলক বসাতে হবে। তোমরা এই নিয়মগুলো একটু লিখে নিও। দেখো, তারপরে কার্বন পরমাণুর যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। কার্বন পরমাণুর যোজনী আমাদের হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে হবে। পরবর্তীতে দেখো, আমরা কি দেখছি, কোন সংকেততে কি কি সমান হতে পারে। দেখো, এইটা আমরা এই যে সাধারণ সংকেতটি দেখছি, এই সাধারণ সংকেতটি কিন্তু অ্যালকেন। CnH2n+2, কার্বনের মান 1 থেকে আমার পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে অ্যালকেন এরকম হলে দেখো, এখানে আমাদের কার্বন আর হাইড্রোজেন অনুসারে দেখো, নর্মাল মানে এন অ্যালকেন, আইসো অ্যালকেন এবং নিও, এই 3 ধরনের কাঠামো আমরা দেখতে পারি। যদি অ্যালকেন হয় তাহলে আমরা 3 ধরনের কাঠামো দেখতে পারি। যদি অ্যালকিন হয়, দেখো এখানে সাইক্লো অ্যালকেনও হতে পারে। অবস্থান সমানতা দেখাবে, শিকল সমানতা এবং জ্যামিতিক সমানতা। অবস্থান সমানতা, শিকল সমানতা, জ্যামিতিক সমানতা। এখানে কিন্তু আমার অ্যালকিন আর সাইক্লো অ্যালকিন হতে পারে। পরবর্তীতে দেখো, এখানে এটা আছে, আবার এখানে এটা অ্যালকাইন, কিন্তু এখানে -2 কিন্তু আমি দিতে ভুলে গেছি। এখানে একটা -2 হবে, যেটাকে আমরা অ্যালকাইন বলবো। দেখো, অ্যালকাইন হবে আর সাইক্লো অ্যালকিন হবে। তখন আগেরটা কিন্তু অ্যালকিনের ছিল বলে অ্যালকিন আর সাইক্লো অ্যালকেন ছিল, আর এখানে অ্যালকাইন হবে, -2 হবে এখানে। তাহলে অ্যালকাইন থাকবে আর সাইক্লো অ্যালকিন থাকবে। অবস্থান সমানতা, শিকল সমানতা আর সাইক্লিক হতে পারে, চক্রিক। দেখো, যদি এখানে ত্রিবন্ধনের জায়গায় আবার আমি 2 জায়গায় 2টা পাই বন্ধন বসাতে পারি, 2টা দ্বিবন্ধন বসাতে পারি, তখন কিন্তু ডাই ইন লিখতে হবে। তখন আমাদের ডাই ইন লিখতে হবে। ট্রিপল বন্ধন যদি থাকে তখন তো আবার অ্যালকাইন। এই ট্রিপল বন্ধনকে আমরা ভাগ করে 2টা জায়গায় কিন্তু 2টা দ্বিবন্ধন বসাতে পারি। দেখো, এখানে পরবর্তীতে আমরা দেখছি CnH2n+2 অক্সিজেন, অ্যালকেন যোগ অক্সিজেন। এরকম অ্যালকেন যোগ অক্সিজেন যদি আমাদের থাকে তাহলে আমরা অ্যালকোহল আর ইথার বলবো। এবং একক বন্ধন, দেখো অ্যালকেন যোগ অক্সিজেন, অ্যালকেন মনে করো C3H8O, যেমন C2H6O। C2H6 ছিল অ্যালকেন, তার সাথে একটা অক্সিজেন যুক্ত হলো যখন, তখন তাকে বলছি অ্যালকেন যোগ অক্সিজেন। তাহলে এইটা এই ক্ষেত্রে কিন্তু হলো আমার অ্যালকোহল আর ইথার একক বন্ধন। ইথারের ক্ষেত্রে সিকল আর মেটামারিতা মানে মেটামারিজম, আর অ্যালকোহলের ক্ষেত্রে সিকল অবস্থান এবং কার্যকারীমূলক সমানতা, 3টা। অ্যালকোহলের ক্ষেত্রে হবে সিকল সমানতা, অবস্থান সমানতা এবং কার্যকারীমূলক সমানতা। আর তোমার ইথারের ক্ষেত্রে হচ্ছে সিকল সমানতা আর মেটামারিজম। দেখো, পরবর্তীতে আমাদের আছে অ্যালকিন যোগ অক্সিজেন। অ্যালকিন যোগ অক্সিজেন যদি থাকে, আমরা আগে কিন্তু দেখেছি অ্যালকেন যোগ অক্সিজেন, আর এবার দেখছি অ্যালকিন যোগ অক্সিজেন।
অ্যালকিন যোগ অক্সিজেন যদি থাকে তাহলে তখন আমাদের হবে অ্যালডিহাইড আর কিটোন। অ্যালডিহাইড, কিটোন এবং ইনল সমানতা প্রদর্শন করবে। অ্যালডিহাইড, কিটোন এবং ইনল সমানতা প্রদর্শন করবে। অ্যালডিহাইডের ক্ষেত্রে সিকল সমানতা এবং কিটোনের ক্ষেত্রে অবস্থান সমানতা, কার্যকারীমূলক সমানতা, টোটোমারিজম, মেটামারিজম। দেখো, যদি কিটোন হয়, কিটোনের ক্ষেত্রে আমার সিকল সমানতা হচ্ছে, এই কিটোনের ক্ষেত্রে আমার অবস্থান সমানতা হচ্ছে, কার্যকারীমূলক সমানতা হচ্ছে, টোটোমারিজম হচ্ছে, মেটামারিজম হচ্ছে। আর ইনলের ক্ষেত্রে সিকল, অবস্থান, টোটোমারিজম। সিকল, অবস্থান এবং টোটোমারিজম। আর আগেরটা বললাম কি, অ্যালডিহাইডের ক্ষেত্রে শুধু সিকল সমানতা দেখাতে পাচ্ছেন না। দেখো এবার অ্যালকিন, যখন দুটো অক্সিজেন, অ্যালকিনের সাথে যদি দুটো অক্সিজেন যুক্ত থাকে, এদের একক কার্যকারী মূলক হিসাবে কার্বক্সিলিক অ্যাসিড থাকবে। অ্যালকিন যোগ অক্সিজেন থাকলে কার্বক্সিলিক মূলক থাকবে। এ ধরনের যৌগে কিটো প্লাস অল এবং অ্যালডিহাইড প্লাস অল, এমন ইন প্লাস ডায়ল ইত্যাদি কাঠামো দেখা যাবে। আর এদের আর একটা সমান হবে এস্টার। এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে এদের আর একটা সমান হবে এস্টার। তাহলে আমি বললাম কি, যে অ্যালকিনের সাথে যদি দুটো অক্সিজেন যুক্ত থাকে, আমরা একক হিসাবে কার্বক্সিলিক অ্যাসিডকে ধরতে পারি। আর তাছাড়া এখানে দেখো আমরা আর একটা নিয়ে আসছি কি, যে আমাদের এস্টার। এখন কার্বক্সিলিক অ্যাসিডের ভিতরে কিটো যোগ অল হতে পারে, অ্যালডিহাইড যোগ অল হতে পারে, ইন যোগ ডায়ল হতে পারে। তাহলে তিনটা, কিটো যোগ অল, অ্যালডিহাইড যোগ অল এবং ইন যোগ ডায়ল। আরও একটা কি দেখা যাবে বললাম, যে এখানে আমাদের এস্টার দেখা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, দেখো যদি কার্বনের আমাদের যে আণবিক সংকেতটা দেওয়া থাকবে, ওখানে যদি কার্বনের সংখ্যাটা হাইড্রোজেনকে ছাড়িয়ে যায়, অর্থাৎ 6 এরকম 5-6, দেখো কার্বনের অনুপাত হাইড্রোজেন অপেক্ষা ছেড়ে গেলে এখানে আবার বেনজিন চক্র কল্পনা করব। যেমন C6H4Cl2 ছিল, দেখো C6H4Cl2 এরকম যদি আমাদের হয়, তখন কিন্তু আমরা ধরে নেব যে এখানে আমার বেনজিন চক্র আসতে পারে। আবার দেখো কার্বনের সাথে যদি নাইট্রোজেন থাকে, কার্বনের সাথে নাইট্রোজেন থাকলে তাকে কিন্তু আমরা অবশ্যই ধরবো অ্যামিন। কার্বনের সাথে নাইট্রোজেন থাকলে তাকে অ্যামিন ধরতে পারি, এবং এটা অ্যানিলিন হতে পারে, অ্যারোমেটিক যৌগ। যদি তাদের সাথে আবার নাইট্রো অক্সিজেন যুক্ত থাকে, তাদেরকে আমরা নাইট্রো দেখতে পারবো হয়তো। দেখো আমি কি বললাম, কার্বনের সাথে যদি নাইট্রোজেন থাকে, তাকে কিন্তু আমরা অ্যামিন বলবো। অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন হলে তাকে অ্যানিলিন বলতে পারি। আবার যদি এদের সাথে আমাদের অক্সিজেন থাকে, তাহলে কিন্তু আমরা তাকে নাইট্রো বলবো। প্রিয় শিক্ষার্থী, অপ্রতিসম কার্বন থাকলে আলোক সমানতা হয়, আমি আগেই বলেছি, এবং তার সমান হবে দুইটি, একটা ডি এবং আর একটি এল। আজকে আমার শিক্ষার্থীর উপস্থিতির হার মনে হয় সবচাইতে কম। এমনিতেই স্টুডেন্ট সংখ্যা কম, তারপরে তোমরা থাকো না। দেখো অ্যামিনের সমানতা, অ্যামিন যদি আসে, নাইট্রোজেন যদি থাকে, অ্যামিন হলে তখন কি কি হতে পারে? দেখো, একটা চেইন বা শিকল সমানু হবে, একটা অবস্থান সমানু হবে, আর একটা কার্যকারীমূলক। তাহলে চেইন বা শিকল সমানতা, অবস্থান সমানতা এবং কার্যকারীমূলক সমানতা। দেখো এখানে আমার 3টে অ্যান্সার করা আছে। একটা এন, 1 2 3 4। দেখো এন আমার স্বাভাবিক অবস্থায় 1 ডিগ্রি অ্যামিন, প্রাইমারি অ্যামিন, নামটা হচ্ছে কি, বিউটাইল অ্যামিন। পরেরটা দেখো 2 মিথাইল প্রোপাইল অ্যামিন বলতে পারি, 2 মিথাইল প্রোপাইল অ্যামিন বা প্রোপাইল অ্যামিন। দেখো এখানে নিয়ে আছে প্রোপান 1 অ্যামিন, প্রাইমারি কিন্তু। পরেরটা দেখো বিউটান 2, এখানে দেখো 1 নম্বর 1 2, এটা কিন্তু এইটা 1, আমরা এই নাইট্রোজেনটা 1 না, এখানে 2 নম্বরে আমার অ্যামিনোমূলক যুক্ত আছে দুইটা, এর জন্য এটা কিন্তু আমরা আসলে এটাকে কিন্তু আর প্রাইমারি বলতে পারি না। এটা ছিল দেখো আর প্রথমটা প্রাইমারি ছিল, দ্বিতীয়টা প্রাইমারি ছিল, কারণ দেখো নাইট্রোজেনের সাথে যে কার্বনটা যুক্ত আছে এখানে 2টো হাইড্রোজেন আছে, কিন্তু লাস্টেরটাই দেখো যেখানে আমার তোমার নাইট্রোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে সেখানে একটা মাত্র হাইড্রোজেন আছে, যার জন্য এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি অ্যামিন। যাক, আমরা কিন্তু একটা বললাম যে চেইন বা শিকল সমানতা হতে পারে, অবস্থান সমানতা হতে পারে, কার্যকারীমূলক সমানতা হতে পারে। দেখো আলো অ্যালকেনের সমাণু C5H12 এর 3টি সমাণু, C5H12 এর 3টি সমাণু। দেখো এখানে আমরা বলেছিলাম অ্যালকেন হলে তার এন, দেখো এটা এন ছিল পুরো পেন্টেন,
এটা আইসোপেন্টেন, দেখো একটা সরদা একটা পিরাত চিহ্ন, তোমার একটা লম্ব মতো, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা আইসোপেন্টেন। আর পরবর্তীতে দেখো এটা চারদিকে চারটা মিথাইলমূলক, মাঝখানে একটা কার্বন, যার জন্য একে বলছে আমরা নিওপেন্টেন। তাহলে অ্যালকেন থাকলে এন আইসো নিও আমরা বুঝে ফেললাম। পরবর্তীতে দেখো অ্যালকিনের সমাণু সংখ্যা, অ্যালকিনের সমাণু সংখ্যা আমাদের এখানে এটা লিখতে পারি, আমরা পরেরটাই দেখি। দেখো অ্যালকোহলের সমানুতা এখানে আবার কি আছে, ওইস মূলকের অবস্থান ও কার্যকারী মূলকের ভিন্নতার কারণে অবস্থান এবং কার্যকারী মূলক সমানতা দেখায়। আসলে দেখো অ্যালকোহল আমার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এরকম আছে। আমরা এখানে দেখে নিই একটা C3H8O, এর এখানে 3টা সমাণু আমরা পাচ্ছি। দেখো একটা স্বাভাবিক আছে অ্যালকোহল প্রোপানল, পরেরটা আছে দেখো আমার মানে প্রথমটা কিন্তু 1 ডিগ্রি গেছে আর পরেরটা কিন্তু 2 ডিগ্রিতে চলে যাচ্ছে। অর্থাৎ দেখো প্রথমটাতে 1 নম্বর কার্বনে ওইস যুক্ত ছিল, দ্বিতীয়টা 2 নম্বর কার্বনে ওইস যুক্ত ছিল। তাহলে ওইস যুক্ত ওইসের অবস্থানের ভিন্নতা এসে গেছে। ওইসের অবস্থানের ভিন্নতা এসে যাওয়ার কারণে এটাকে আমরা কিন্তু মনি এই কারণে দেখো এটাকে আমরা প্রথম এটা অ্যালকোহল বলছি একটা, আর একটা অবস্থান সমানতা এসে গেছে। পরবর্তীতে দেখো আমাদের এটা হয়ে গেছে কিন্তু ইথার। আমি বলেছিলাম যদি অ্যালকেন যোগ অক্সিজেন হয় একটা অ্যালকোহল হবে আর একটা ইথার হবে। প্রিয় শিক্ষার্থী আমাদের সময় প্রায় শেষ। ও তারপরে দেখো আমি আর একটা জিনিস তোমাদের দেখাই, অ্যালকেনের কার্বনের সংখ্যা যদি 4 হয়, এই জিনিসগুলো তোমরা একটু লিখে নিও এবং মনে রাখার চেষ্টা করো। অ্যালকেনের কার্বনের সংখ্যা যদি 4 হয় সেখানে সমান সংখ্যা হবে 2টা। অ্যালকেনের 4 হলে সমান সংখ্যা হবে 2টা। অ্যালকেনের সংখ্যা যদি 5 হয়, কার্বনের সংখ্যা 5 হলে আমার সমান হবে 3টা। যদি কার্বনের সংখ্যা 6 হয় সমান হবে 5টা। যদি কার্বনের সংখ্যা 7 হয় দেখো সমান হবে 9টা। কার্বনের সংখ্যা 8 হলে সমান সংখ্যা হবে 18টা। কার্বনের সংখ্যা 9 হলে সমান হবে 35টা। কার্বনের সংখ্যা 10 হলে সমান হবে 75টা। আসলে এতগুলো যদিও আমাদের নির্ণয় করা খুব কষ্ট, তারপরেও তোমরা এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে। আমার হয়তো এখানে আজকের ক্লাস শেষ করতে হবে, আমি আগামী যে ক্লাস শুরু করব সেখানে বাকিটা দেখিয়ে তোমাদের অন্য জায়গায় নিয়ে যাব। আমি লাস্টে যে জিনিসটা তোমাদের দেখালাম এটা তোমরা মনে করে রাখার চেষ্টা করো। তোমরা সকলে ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো, বৃষ্টিতে ভেজার চেষ্টা করো না। আর ক্লাসগুলো দেখতে থাকো, বাড়ি বসে যতটুকু পড়া যায় ততটুকু পড়ার মধ্যে থাকবে, ভালো থাকবে, এই কামনা করেই আজকের মতো বিদায়।